নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এবার আপনাদের সামনে যে তথ্যটা আমি নিয়ে আসছি সেটা কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করবে যে বিজেপির বিকল্প হিসেবে আপনি কোন জায়গায় ভোট দেবেন। কারণ বিজেপিকে না দিয়ে যদি আপনি ইন্ডি জোটের কাউকে দেন তাহলে কি জায়গায় যাবে। এই দেশের মধ্যে সেনাবাহিনীকে দুটুকরো করে দেওয়া জায়গায় রয়েছে রাহুল গান্ধী। মানে এই দেশে ইন্ডি জোটের যিনি মাথা, যাকে প্রজেক্ট করছে প্রধানমন্ত্রী হিসেবে এই ইন্ডি জোট, সেই রাহুল গান্ধী, তার চোখে ভারতীয় সেনাবাহিনীকে নিয়েই একটা বিরাট প্রশ্ন। এবং তিনি ভারতীয় সেনার মধ্যে দুটো ভাগ তৈরি করে দিচ্ছেন, এবং একটা হচ্ছে এসসি এসটি এবং গরিব, আর একটা হচ্ছে অন্য। এইভাবে ভারতীয় সেনাকে অপমান করছে, এবং ভারতীয় সেনাকে অপমান করলেই, ভারতীয় সেনার মনোবল ভেঙে দিতে পারলেই বাইরের দেশ খুশি হবে। তাই কি এই কাজ করছেন? রাজনীতির ময়দানে দাঁড়িয়ে আজকে রাহুল গান্ধীর এই বক্তব্যটা আপনাকে কিন্তু ভাবতে বাধ্য করবে যে এরা ঠিক কারা। দেখুন, नरेंद्र मोदी ने दो तरीके के जवान बना दिए। एक जो गरीबों का बेटा होगा, दलितों का, आदिवासियों का, पिछड़ों का, गरीब जनरल कास्ट परिवारों का बेटा होगा, माइनॉरिटी का बेटा होगा। और दूसरा जो अमीर घर का बेटा होगा। जो गरीब घर का बेटा है उसे उन्होंने एक नया नाम दिया है, अग्निवीर। और उससे ये कह रहे हैं कि देखो, अगर तुम शहीद होगे तो तुम्हें शहीद का दर्जा नहीं मिलने वाला है। क्यों? क्योंकि तुम अग्निवीर हो और तुम्हारा परिवार गरीब है। तुम्हें पेंशन भी नहीं मिलेगी, तुम्हें कैंटीन की सुविधा भी नहीं मिलेगी। अगर तुम शहीद हुए, तुम्हारी परिवार की, हिंदुस्तान की सरकार तुम्हारे परिवार की रक्षा नहीं करेगी। मगर अगर आप अग्निवीर नहीं हो, अगर आप सीनियर अफसर हो, या 4 में से आप एक हो, कैसे चुना जाएगा आप सबको मालूम है? मालूम है ना कैसे चुना जाएगा? हाँ, तो आपको पेंशन मिलेगी, शहीद का दर्जा मिलेगा, मेडल मिलेंगे, कैंटीन मिलेगी, और सरकार अंतिम क्षण तक आपके और आपके परिवार की रक्षा करेगी। मतलब सेना के अंदर इन लोगों ने दो हिंदुस्तान, दो तरीके के शहीद बना दिए। अभी हम ये मोदी ने क्यों किया? सबसे पहले आपको बताना चाहता हूं, हिंदुस्तान की सेना अग्निवीर के खिलाफ है। শুনলেন আপনারা রাহুল গান্ধীর এই বক্তব্য। এই বক্তব্যের পরে আমি যদি বলি এটা দেশদ্রোহীমূলক কথাবার্তা, তাহলে কি আমাকে ভুল বলা হবে? মনে রাখবেন, যে বলেছিল ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই কথা বলা কানাইয়া কুমার আজকে রাহুল গান্ধীর কাছের লোক, মানে কংগ্রেসে। এদেরকে সবাই কংগ্রেসে নিয়ে নিচ্ছে। মনে রাখবেন, একদিন কাশ্মীরের বুকে যারা বেশি অত্যাচার করেছিল, হিন্দুদের ব্যাপক মেরেছিল, সেই ইয়াসিন মালিক থেকে শুরু করে সবাই, কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। অর্থাৎ কোথাও যেন ভারতের টুকরো হওয়ার কথাটাই সামনে এসে যায় বারবার। আজকে আর্মির কথা বলছেন তিনি, সেনাবাহিনীর কথা বলছেন। রাজনীতিতে ভোট পাওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে ছোট করার জন্য আজকে আর্মি, ভারতবর্ষের আর্মি, যার দিকে গোটা বিশ্ব তাকিয়ে থাকে, গোটা বিশ্ব যাকে সম্মান দিয়ে চলে, গোটা বিশ্বভাবে যে ভারতীয় সেনার মতো এত ডেডিকেটেড, এত লক্ষ্য স্থির এবং নিজেদেরকে উজাড় করে দিতে পারার মতো ফোর্স গোটা বিশ্বে কম আছে। সেই সেনাবাহিনীর দিকে প্রশ্ন তুলে দেয়। সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট হয় ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, কার টাকা পয়সা আছে কার টাকা পয়সা নেই এই ভিত্তিতে। রাহুল গান্ধীর মতো লোকেরা না জীবনে কোনোদিন সেনাবাহিনী সম্বন্ধে জেনেছে, না এদের বংশের কেউ সেনাবাহিনীতে আছে। এরা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সেই ইতিহাস নয় পরে খোঁড়া যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এরা ভারতবর্ষের বুকে কি করতে চাইছে আপনি ভাবুন। মণিশঙ্কর আয়ার পাকিস্তানে গুণগান গায়, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ভারতকে সমঝোতা করে চলতে হবে, কারণ পাকিস্তানের হাতে অ্যাটম বোম আছে। প্রশ্ন তুলে দেন যোগী আদিত্যনাথ যে ওদের কাছে অ্যাটম বোম আছে আর আমাদের অ্যাটম বোম কি ফ্রিজে রাখা আছে? আজকে মণিশঙ্কর আয়ার মানে তাদের দৃষ্টিভঙ্গি এক, পাকিস্তানকে বড় করে দেখা।
একইভাবে রাহুল গান্ধীও দেখবেন মাঝে মাঝে চীনকে নিয়ে বড় বড় ডায়লগ মারেন, চীন করছে আপনি কেন করছেন না, চীন করছে চীন করছে, চীনকে নিয়ে বড় বড় কথা বলেন। আর আজ তিনি ভোটের ময়দানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বদনাম করার জন্য পুরো ইন্ডিয়ান ফোর্সকে বিশ্বের দরবারে ছোট করে দিচ্ছেন, যেন সমস্ত লোকের কাছে পরিচিত হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীতে দুটো ভাগ আছে, গরিবদের জন্য অগ্নিবীর এবং বড় লোকদের জন্য অন্য কিছু, এসসি এসটি ওবিসিদের জন্য, মুসলিমদের জন্য অগ্নিবীর এবং বাকি জাতের জন্য অন্য। এই টাইপের মানসিকতা, ছেঁচড়া মানসিকতা রাহুল গান্ধী, এরা এই দেশে যদি একটা ভোট পায় আর সেই ভোট যদি আপনি দেন, তাহলে আপনিও দেশের সঙ্গে বেইমানি করে ফেলবেন না তো? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। কি করে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীতে কখনো কি গরিব, কে কোন জাতের, কে কোন ধর্ম, এই দেখে রিক্রুটমেন্ট হয়? যারা মাঠে আজকে ছুটছে, বহু মানুষ মাঠে ছুটেছে, আমি নিজে এই রিক্রুটমেন্টের জন্য কত দৌড়েছি, নাম পেয়েছি, ইন্টারভিউতে ডাক পেয়েছি, কিন্তু আমার মাকে রেখে আমার যাওয়ার জায়গা ছিল না, কারণ বাবা মারা গিয়েছিল, তারপর মায়ের শারীরিক অবস্থা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি। আমার বাবা আর্মিতে ছিলেন। আর্মি যে কী জিনিস রাহুল গান্ধী তো জানেই না। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী সোনার চামচ মুখিনী জন্মেছে, তার মা ইন্দিরা গান্ধী, তার স্বামী ফিরোজ গেন্ডি। এই যে গেন্ডি থেকে গান্ধী হয়ে যাওয়া রাহুল গান্ধীর পরিবার, এরা আর্মির কদর বোঝে না, ভারতীয় সেনাবাহিনীর কদর বুঝবে না, ভারতের বিপ্লবীদের কদরও এরা জানে না। কারণ মোহনদাস করমচাঁদ গান্ধীকেও যদি আপনি দেখেন, যদিও এই গান্ধী ওই গান্ধী এক নয়, কিন্তু সেও ভারতীয় যারা বিপ্লবী ছিল তাদেরকে কোনোদিন মানতেন না। তারা ভারতীয় বিপ্লবীদের, অর্থাৎ সব সময় বলে এসছে ভারতীয় বিপ্লবীদের, যাদের জন্য দেশের স্বাধীনতা এসছে, তাদেরকে দূরছাই করে দিয়েছিল, তাদেরকে দূরে সরিয়ে রাখতো সব সময়, কারণ অহিংস আন্দোলন করে এসছে। দেদি হামে আজাদি বিনা খড়গ বিনা ঢাল, এই গল্প শোনানো আজকের ভারতবর্ষে রাহুল গান্ধী কিন্তু সেই একই জিনিস নিয়ে আসছে, আর্মির মধ্যে ডিভাইড অ্যান্ড রুল। ভেবে দেখুন আপনি কি ভোট দেবেন? আপনি যদি সিপিএমকে দেন তাহলে রাহুল গান্ধীকে ভোট দেওয়া হবে, আর ওই মানসিকতাকে ভোট দেওয়া হবে। আপনি যদি কংগ্রেসকে দেন, একই মানসিকতার লোককে ভোট দেওয়া হবে। তৃণমূলকে দিন, তারাও কিন্তু একই জায়গায় গিয়ে রাহুল গান্ধীকে মাথায় তুলে রাখছে। তাই আপনাকে আজকে ভাবতে হবে, ভোট দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে, আপনি কি এই বাংলার বুকে থাকা সেই বিপ্লবীদের কেউ, নাকি বাংলার সঙ্গে বিদ্রোহী করা বা বাংলার সঙ্গে বা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সেই দিনের সেই কেউ যারা বিপ্লবীদের ধরিয়ে দিত? ভাবতে হবে আপনাকে, কারণ সেই জায়গায় নিয়ে চলে যাচ্ছেন রাহুল গান্ধী। কি বলছেন নিজেও জানেন না। আজকে একটা প্রশ্ন এসে যাচ্ছে, কি করে এরকম মানুষকে ভোটের প্রচার করতে দিচ্ছে জানি না। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিতে পারে, কারণ সে প্রচার করবে। আর আমরা আম পাবলিক কোনো দোষে যদি একবার জেলে যাই, ব্যাস আমাদের ছাড় নেই। অদ্ভুত সব বিচার ব্যবস্থা, অদ্ভুত সব কিছু, জানি না এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই টাইপের বক্তব্য রাখা কোনো লোককে কেন এখনো ছেড়ে রাখা হচ্ছে? কারণ যে বলবে যে ভারতীয় সেনাবাহিনীতে দুটো ভাগ রয়েছে, দুটো ভাগ ডিভিশন করা হয়েছে, এসসি এসটি ওবিসি এদের জন্য একটা, গরিবদের জন্য একটা, আর আপার কাস্টের জন্য একটা বা বড় লোকদের জন্য একটা। এই রাহুল গান্ধী বলে যে পরীক্ষায়, আইআইটি পরীক্ষায় চান্স পাচ্ছে না কেন? কারণ হচ্ছে কোশ্চেন পেপার লিখছে যারা, তারা আপার কাস্টের। কোশ্চেন পেপারটা যদি লোয়ার কাস্টের কেউ লেখো, যদি লোয়ার কাস্টের কেউ লিখতো তাহলে সবাই চাকরি পেত, আপার কাস্টের লোকেরা চাকরি পেত না। মানে বুদ্ধি কোথায় আছে? বুদ্ধি এখানে থাকে, কারোর কারোর আবার হাঁটুতে থাকে। জানি না রাহুল গান্ধীর বুদ্ধি কোন জায়গায় আটকে আছে, জানি না। আজকে রাহুল গান্ধীকে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, আজকে ইন্ডি জোটের কাছে প্রশ্ন উঠছে, আজকে আপনার কাছেও প্রশ্ন। আপনি কি এদেরকে একজনকেও ভোট দেবেন? একটা ভোট এদেরকে দেওয়া কি উচিত? প্রশ্নটা আপনার কাছে। তৃণমূলের ওপর রাগ, কিন্তু আপনি ভোট দিচ্ছেন সিপিএমকে, লাভ কি? এটা তো সেই ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দলের সব লোক। আপনি রাগ করছেন তৃণমূলকে, রাগ করে বিজেপিকে না দিয়ে ভোটটা দিচ্ছেন কংগ্রেসকে। রাহুল গান্ধী বসে আছেন, যিনি কানাইয়া কুমার, যিনি বলেছেন ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাকে নিয়ে ঘুরে বেড়ান, যিনি বলেন ভারতীয় সেনাবাহিনীর মধ্যে দুটো ভাগ। তাই আপনাকে ভাবতে হবে, আজকে আপনাকে বুঝতে হবে, আজকে আপনাকে জাগতে হবে। জাগতে হবে শুধু নিজেকে না, সবাইকে জাগাতে হবে। এটা আপনারও লড়াই, এটা সবার লড়াই, এটা দেশ বাঁচানোর লড়াই এসে যাচ্ছে। কারণ এরা যদি ক্ষমতায় আসে আমরা কোথায় যাব? আজকে আপনাকে বুঝতে হবে, আজকে আপনাকে জাগতে হবে, জানতে হবে, জানাতে হবে, সবাইকে বোঝাতে হবে, শত্রুর চালকে বুঝতে হবে। এরা দেশকে টুকরো করে দেবে,
এরা যা ইচ্ছে তাই বলছে। ভারতীয় সেনা বলুন, ভারতীয় বিপ্লবী বলুন, এদের কাছে কোনো কিছুই না। এদের কাছে বড় কথা হচ্ছে মোদিকে সরিয়ে আমাকে ক্ষমতায় আসতে হবে। রাহুল গান্ধী মনে হচ্ছে এর পরের বারে ইলেকশনে দাঁড়ানোর জায়গা থাকবেন না, তাই মনে হয় তিনি ভাবছেন যা হোক করে এবারেই দাঁড়াতে হবে, যা হোক বলে দিতে হবে, যা খুশি বলতে হবে। ভাববেন আজকে মনে হচ্ছে এটা দেশের বিরুদ্ধে কথা হচ্ছে, তাই আমি সোচ্চার হলাম। দেশের বিরুদ্ধে কথা না হলে আমি এতটা সোচ্চার হতাম না হয়তো। কারণ দেশের সেনাবাহিনীর ওপর যখন প্রশ্ন তোলে না, যে সেনাবাহিনীতে এইভাবে ভাগ করা হচ্ছে কাস্টের জন্য, টাকা পয়সার জন্য, গরিব বড়লোক এইভাবে ভাগ করে নেওয়া হয়েছে, এই যে ভাগ করা সিস্টেমটা বুঝিয়ে দেয়। সেদিন ইংরেজ চলে গেছিল ডিভাইড অ্যান্ড রুল করে। সেদিন মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিল আমার মৃতদেহের ওপর দিয়ে ভারত টুকরো হবে, কিন্তু জওহরলাল নেহেরু আর ওদিকে মোহাম্মদ আলী জিন্নাহ দুজন নিজেদের প্রধানমন্ত্রী করার জন্য সফল হয়ে গেছিল। ডিভাইড হয়েছিল দেশ, রুল করেছিল দুজনই, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু, আর মোহনদাস করমচাঁদ গান্ধী চুপচাপ বসে দেখেছিল। ভাবতে হবে আপনাকে আজকে। আর যদি না ভাবেন, কালকে আপনাকেও এই দেশ থেকে কোথাও হয়তো চলে যেতে হতে পারে, কারণ এরা আরও একবার দেশকে টুকরো করে দেবে। এদের মানসিকতা সেনাবাহিনীর মধ্যে দুটো ভাগ করতে পারে, তারা দেশকে আরেকবার ভাগ করবে না, কোনো গ্যারেন্টি নেই। ভাববেন। এখনকার মতো আসি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সব জায়গায়। আর এরপরে যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।